হাই, আমি মুভি ম্যান। আজকের ভিডিও আমরা দেখতে চলেছি একজন চোর কিভাবে তার বন্ধু এবং পুলিশকে ধোঁকা দিয়ে একটা ব্যাংক থেকে $30 মিলিয়ন চুরি করে নিয়েছিল। মুভির শুরুতে রাত 3:30-এর একটি সিন দেখানো হয়, যখন লস অ্যাঞ্জেলেসের একটা ডোনাটের দোকানের বাইরে একটা হাই সিকিউরিটি ট্র্যাক এসে দাঁড়ালো। ট্র্যাক থেকে দুজন সিকিউরিটি গার্ড দোকানে ঢুকলো। হঠাৎ করে একটা গাড়ি আর একটা এসইউভি এসে ট্র্যাকটার রাস্তা আটকে দিল। এর ভেতর থেকে কিছু গুন্ডা নেমে এলো। তাদের গায়ে ছিল বুলেট প্রুফ জ্যাকেট আর গ্যাস মাস্ক। তাদের হাতে ছিল অনেক বড় বড় বন্দুক। গার্ড দুজন যেই বাইরে এলো, গুন্ডারা তাদের দিকে বন্দুক তাক করে ধরলো। ট্র্যাকের ড্রাইভার তখন লস অ্যাঞ্জেলেসের পুলিশকে খবর দিল যে কিছু গুন্ডা তাদের ঘিরে ধরেছে আর তাদের কাছে বড় বড় বন্দুক আছে। একজন গার্ড চালাকি করে তার বন্দুক বের করার চেষ্টা করলো, কিন্তু একজন গুন্ডা তাকে গুলি করে দিল। এরপর আরেকজন গুন্ডা ট্র্যাক ড্রাইভারকেও মেরে ফেললো। গুন্ডারা ট্র্যাকের দরজা খুলে আরেকজন গার্ডকেও টেনে বের করলো। ইতিমধ্যে পুলিশও সেখানে এসে গেছে। দুদিক থেকে গুলি চলতে শুরু করলো, কিন্তু গুন্ডাদের অসল রাইফেলের সামনে পুলিশের সাধারণ বন্দুক তেমন কিছু করতে পারছিল না। এই গোলাগুলিতে 4 জন পুলিশ আর একজন গুন্ডা মারা গেল। তারপর গুন্ডারা খুব তাড়াতাড়ি ট্র্যাকটা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তারা ট্র্যাকটা একটা গুদামে নিয়ে গেল। গ্যাংয়ের লিডার রে বস্কোকে খুব বকাবকি করলো, কারণ সে সিকিউরিটি গার্ডকে গুলি করেছিল। রে গ্যাংয়ের বাকি লোকেদের বলল যে ট্র্যাকটার যা অবস্থা হয়েছে তা ঠিক করতে হবে। রে যেই ট্র্যাকের দরজা খুললো, অ্যানসন রেকে জিজ্ঞাসা করলো যে সে ঠিক আছে কিনা। রে তখন জবাব দিল, আমরা 4 জন পুলিশকে মেরেছি, পুলিশ আমাদেরকে কুকুরের মতো খুঁজে বেড়াবে। ডিটেকটিভ নিক ও ব্রায়েন সেই ঘটনার জায়গায় পৌঁছালো। তারপর সে এলে সেফ ডিপার্টমেন্টের অফিসারের কাছে গেল, যারা সেই মারা গুন্ডাদের কাছে দাঁড়িয়েছিল। পুলিশরা এটা বুঝতে পারছিল না যে কেন তারা একটা খালি ট্র্যাক নিয়ে গেল। এই শুনে নিক বলল, নিশ্চয়ই এর পিছনে তাদের কোনো প্ল্যান আছে। একটু দূরে রাস্তার উপর থেকে বস্কো এই মিটিংয়ের ছবি তুলছিল। গুদামে ফিরে বস্কো সেই ছবিগুলো রেখে দেখালো। নিকের ছবি দেখিয়ে বলল, এই লোকটা এই ঘটনার ইনচার্জ। রে তার সঙ্গীদের বলল যে নিক মেজর ক্রাইমস ডিপার্টমেন্টের হেড। ডনি, যে আগের রাতে ট্র্যাকটা চালাচ্ছিল, নিকের ছবি দেখে সেখান থেকে চলে গেল। নিক আর তার সঙ্গীরা সেই কেসটা তদন্ত করছিল। তারা এই সিদ্ধান্তে পৌঁছালো যে এটা ভেতর থেকে কোনো লোকেদের কাজ, নয়তো তারা কিভাবে জানবে যে এই ট্র্যাকটা ঠিক 3:30-এর সময় এখানে আসবে। তাদের সন্দেহ ছিল যে এই কাজের পিছনে রের হাত আছে। সে 8 মাস আগেই প্যারোলে মুক্তি পেয়েছে। ডনি রাতে বারটেন্ডারের কাজ করত। তখন সে দেখল যে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কে কাজ করা একজন লোক তার আইডি কার্ডটা বারে ফেলে গেছে। সে সেই আইডিটা ক্যাশ রেজিস্টারে রেখে দিল আর মার্কসের কাছে গেল, যে রে গ্যাংয়েরই একজন। নিকও এই বারে বসেছিল আর সে ডনিকে কিছু প্রশ্ন করতে লাগলো। ডনি বলল, আমি জানি না এখানে কে আসে কে আসে না। ক্রিমিনাল থেকে শুরু করে পুলিশ এখানে যে কেউ আসতে পারে, এইবার সবার জন্য। একথা শুনে নিক মাথা নাড়ল। যখন ডনির এই বারের শিফট শেষ হলো, সে যাওয়ার জন্য বের হলো। তখন নিক তার গাড়ির কাছে ঢোকা দিল আর ডনিকে অজ্ঞান করে ফেললো। যখন ডনির জ্ঞান ফিরল, তখন সে একটা অচেনা জায়গায় ছিল। ডনি বেডরুম থেকে বাইরে বেরোয় দেখলো যে সেখানে নিকের টিম আর 4 জন মহিলা আছে। নিক ডনিকে একটা সিসিটিভি থেকে বের করা ছবি দেখালো, যেখানে সে রের সঙ্গে দেখা করছে। ডিটেকটিভ গ্যাস্ট বলল, আমরা তোমার পুরো অতীত জানি। একবার তুমি গাড়ি চুরি করে পালানোর জন্য গ্রেপ্তার হয়েছিলে, কিছু লোককে মারার চেষ্টার অপরাধেও জেলে গিয়েছিলে, আর ক্যালিফোর্নিয়াতে আজ পর্যন্ত সবথেকে জোরে গাড়ি চালানোর ফাইন তুমিই দিচ্ছ। ক্যাশ তাকে বোঝালো যে তোমার শুধুমাত্র একটা ভুল তোমাকে বছরের পর বছর আবার জেলে ফিরিয়ে নিয়ে যেতে পারে। ডনি তাদের বোঝানোর চেষ্টা করলো, প্লিজ স্যার, আমি শুধু রের সঙ্গে 2 বার দেখা করেছি, এর বাইরে আমি আর কিছু জানি না। নিক তার হাতে আঁকা একটা ট্যাটু ড্যানিকে দেখালো, যার উপর রেগুলেটরস লেখা ছিল। নিক জিজ্ঞাসা করলো, এর মানে জানিস তুই? এর মানে পুলিশের একটা গ্যাং আছে যার নাম হচ্ছে ক্লিক। আমি তার একটা অংশ। এই গ্যাং নিয়ম মানে না, অপরাধীদের ভালো হওয়ার সুযোগ দেয় না, সোজা তাদের পায়ে গুলি চালিয়ে দেয়। এরপর নিক ড্যানিকে সরাসরি জিজ্ঞাসা করলো, তোর মতো ভীতু মানুষ এমন একটা বিপজ্জনক গ্যাংয়ের সাথে কি করছে? ড্যানি বলল, স্যার, আমি তাদের শুধু ড্রাইভার, চোরদের গ্যাংয়ের অপারেশনের সম্পর্কে আমি কিছুই জানি না। নিক ড্যানিকে বলল, তাদের সঙ্গে যোগাযোগে থাকবি, আর যখন আমি ফোন করব ধরবি, বুঝেছিস? নয়তো আমি তোকে তুলে নিয়ে যাব। ওইদিকে গুন্ডাদের ওই গ্যাংটা লস অ্যাঞ্জেলেসের ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের উপর নজর রাখছিল। রে বলল যে এটাই একমাত্র ব্যাংক যেখানে আজ পর্যন্ত কোনোদিন চুরি হয়নি। রে বলল, এখানকার সিকিউরিটি সিস্টেম এত দারুণ যে এখানে 53 বার চুরির চেষ্টা হয়েছে, কিন্তু কেউ একবারও সফল হয়নি। আর এই কারণেই রে চেয়েছিল তারা এখানে চুরি করবে। পুলিশ ডিপার্টমেন্টে অফিসাররা জানতে পারলো যে রে, অ্যানসন, ডনি আর বস্কো এরা সবাই অবসরপ্রাপ্ত মেরিন কমান্ডো। অফিসাররা গত 10 বছরে হওয়া সব চুরির তদন্ত করলো। তখন দেখা গেল যে গত 10 বছর যখন রে জেলে ছিল, তখন বড় ধরনের কোনো চুরি হয়নি। নিক সব অফিসারকে বলল, যদি আমরা রেকে ধরতে পারি তাহলে সব আনসলভ চুরির রহস্যও জানা যাবে। রে আর তার গ্যাং আবার সেই গুদমে গেল।
রে তার গ্যাংকে ফেডারেল ব্যাংকে সারাদিন রুটিন বোঝাতে লাগলো। রে বলল যে এই ব্যাংকের রোজ যে নোটগুলো কাজে লাগে না বা ছেঁড়া ফাটা সেগুলো তাদের ডেটাবেস থেকে সরিয়ে দেয়। 4টে থেকে 5টের মধ্যে নোটগুলো ছোট ছোট টুকরো করে কাটা হয় আর এই আবর্জনা একটা ওয়েস্টেল ম্যানেজমেন্ট কোম্পানি নিয়ে যায়। সে বলল যে শুধুমাত্র $100 নোট গোনার পরে প্রতিদিন অন্তত $30 মিলিয়ন আসে। রে একটা প্ল্যান করলো যে তাদের নোটগুলো কাটার আগেই সেখানে পৌঁছাতে হবে। এইভাবে তাদের কাছে অন্তত $3 মিলিয়ন থাকবে, যা কারোরই নয়, কোনো মানুষের কাছ থেকেও চুরি করছে না তারা। ডনি এবার একটা চাইনিজ ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ শুরু করলো, যেখান থেকে ব্যাংকে কাজ করা কর্মচারীরা রোজ খাবার অর্ডার করতো। ডনি ব্যাংকে খাবার ডেলিভারি করতে 2টো ব্যাগ নিয়ে ভিতরে গেল। সিকিউরিটি ডনিকে ভেতরে ঢোকার জন্য একটা কার্ড দিল, জানিয়ে সে ভেতরে পৌঁছালো। ডনি একটা ব্যাগ ক্যাফেটেরিয়ায় বসা মহিলাদের দিল, কিন্তু অন্য ব্যাগটা নিয়ে বাথরুমে ঢুকে গেল। সে সেই ব্যাগটা ওপরের ভেন্টিলেটর হলে লুকিয়ে রাখলো। সেদিন রাতে রে তার সঙ্গীরা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল, তখন হঠাৎ করে পুলিশরা সেখানে এলো। নিক রেড টেবিলের দিকে এগিয়ে গেল আর ডনির সাথে কথা বলল, এটা বোঝানোর জন্য যে ডনির সাথে তার জিমে দেখা হয়েছে। গুদমে ফিরে রেড ডনিকে দেখে সন্দেহ হলো যে সে পুলিশের নয় তো। ডনি মানা করলো, কিন্তু রে বন্দুক দিয়ে আবার জিজ্ঞাসা করলো যে সে নিককে কিভাবে চেনে। ডনি সব সত্যিটা বলে দিল যে নিক তাকে ধরেছিল আর সে তাদের সম্পর্কে সব জানে। এরপর ডনি আর তার সঙ্গে দেখা করেনি। রে তাকে বিশ্বাস করলো আর সে ডনিকে নিকের কাছে একটা কথা পৌঁছে দিতে বলল যে চুরি এই শুক্রবারে হবে। ডনি একটা স্যুটের দোকানে নিকের সাথে দেখা করলো। নিক জিজ্ঞাসা করলো, তোমরা রেস্টুরেন্টে কি করছো? কিন্তু ডনি কথা পাল্টে বলল যে চুরি এই শুক্রবারে হবে, কিন্তু কোথায় হবে সেটা সে জানতো না। এবার নিক সেই ক্লাবে গেল যেখানে রের গার্লফ্রেন্ড কাজ করতো। সে তার শো দেখতে লাগলো। রের গার্লফ্রেন্ড স্টেজ থেকে নেমে নিকের কাছে এলো আর তার কানে কিছু বলল। এরপর তারা দুজনেই সেই মেয়েটার বাড়িতে পৌঁছালো। পরের দিন সকালে যখন রে সেখানে এলো, তার গার্লফ্রেন্ড লিভিং রুম থেকে দৌড়ে পালিয়ে গেল। ভেতর থেকে নিক শার্ট ছাড়া বাইরে এলো। তারা দুজনের দিকে তাকিয়ে রইল আর তারপর দুজনেরই নজর টেবিলের উপরে রাখা বন্দুকটার উপর পড়ল। নিক রেকে চোখ দিয়ে বন্দুকটা তুলে নেওয়ার ইশারা করলো, কিন্তু রে তার ফাঁদে পড়ল না, বরং সে নিকের পাশ দিয়ে বেডরুমে গেল আর দরজা বন্ধ করে দিল। এরপর নিক তার গাড়িতে গিয়ে তার সঙ্গীকে ফোন করলো আর চুরির পরের লোকেশনটা জানালো, যেটা সে রের গার্লফ্রেন্ডের কাছ থেকে জেনেছিল। পরে রের গার্লফ্রেন্ড তাকে বলল, তুমি যা বলেছিলে আমি তা করেছি। চুরির দিন চলে এলো আর পুলিশেরা ব্যাংকের উপরে নজর রাখছিল। তখনই একটি ভ্যান পার্কিংয়ে এসে দাঁড়ালো। রে আর তার গ্যাং বুলেট প্রুফ জ্যাকেট, মাস্ক আর অ্যাসল্ট রাইফেল নিয়ে পৌঁছালো। তারা ব্যাংকে ঢুকেই সিকিউরিটি ক্যামেরায় গুলি করলো আর সবাইকে নিচে বসতে বলল। গ্যাংটা সবার ফোন নিয়ে তাদের হাত বাঁধলো আর সবার মাথায় ব্যাগ ফুরিয়ে দিল। রে ব্যাংক ম্যানেজারকে বলল, পুলিশকে ফোন করো আর বলো যে আমাদের $10 মিলিয়ন মুক্তিপণ চাই, আর সেটা একটা হেলিকপ্টারে যেটা পুরো তেল ভরা থাকবে, নয়তো প্রতি ঘন্টায় আমরা একজন বন্দীকে গুলি করে দেব। আর যদি পুলিশ এখানে আসার চেষ্টা করে তাহলে একজন একজন করে সবাই মারা পড়বে। খুব তাড়াতাড়ি পুলিশ আর FBI ব্যাংকের বাইরে এসে গেল। ব্যাংকের ভেতরে হঠাৎ একটা ফোন বাজলো আর রে ফোনটা ধরলো। সে সরাসরি জিজ্ঞাসা করলো, যা চেয়েছি তা পাবো নাকি পাবো না? একজন পুলিশ বলল, আমরা আপনার চাহিদা নিয়ে কাজ করছি। এই শুনে রে বলল, টাকার ব্যবস্থা না করেই ফোন করেছিস, তার মানে তো একটা লোককে মারিয়ে দিলি। তখন বস্কো একজন লোককে পিছনে নিয়ে গেল আর গুলির শব্দ শোনা গেল। এবার একজন অফিসার আবার ফোন করলো আর এবার ম্যানেজার ফোন ধরলো। ম্যানেজার বলল যে একজন লোক ইতিমধ্যে মারা গেছে আর যতবার তোমরা ফোন করবে তত লোক মরবে, সুতরাং পরের ফোনটা তখনই করবে যখন এই চোরেরা যত টাকা চাইছে তত টাকার ব্যবস্থা হবে। অফিসার বলল, তারা 90 মিনিট অপেক্ষা করতে পারবে কি? রে এতে রাজি হলো আর ম্যানেজার সেই মেসেজটা তাকে জানালো। বাইরে পুলিশ ব্যাংকের ম্যাপ দেখছিল। ভেতর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেল আর পুলিশ বুঝে গেল যে চোররা ভল্ট ভেঙে ফেলছে। নিক ম্যাপে কিছু দেখে ডনিকে জিজ্ঞাসা করলো, এটা কি? সে বলল যে এটা একটা সুয়ারেজ লাইন, যেটা এখন হয়তো বন্ধ করে দেওয়া হয়েছে। তখন নিক সুয়ারেজে ঢোকার একটা রাস্তা দেখলো আর কিছু একটা ভাবলো। এরপর নিক বলল, আমাদের ভেতরে যেতে হবে। সে একটা লোহার রড তুলে নিল আর ব্যাংকের মেন গেট খুলতে লাগলো। ভেতরে গিয়ে নিক বন্দীদের জিজ্ঞাসা করলো, আপনারা সবাই ঠিক আছেন তো? একটা চোরও সেখানে ছিল না। তারপর নিক আর তার সঙ্গীরা ব্যাংকের পিছনে গেল, যেখানে সেই বন্দীকে নিয়ে গিয়ে মারা হয়েছিল, কিন্তু তাকে মারাটাও একটা নাটক ছিল। সেই মেয়েটাও বেঁচে ছিল। খুব তাড়াতাড়ি তাদের একটা গর্ত চোখে পড়লো, যেটা সুয়ারেজ লাইনের সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ চোরেরা সেখান থেকে পালিয়ে গেছে। নিকও সেই সুয়ারেজ হলে তাদের পিছু করতে করতে ঢুকে গেল। ম্যাক ব্যাংকে আলমাইডা সিকিউরিটি কোম্পানির অফিসার সেজে ফোন করলো। সে বলল, আমাদের ট্র্যাক শুধু 2 মিনিট দূরে, এখনই এসে যাবে, তাই গেটটা খুলে দেবেন। রে আর অ্যানসন একদম আলমাইডার গার্ডদের পোশাক পরে শুরুতে চুরি করা ট্র্যাকটা নিয়ে ডেলিভারি নিতে গেল। তারা এই ট্র্যাকটার উপর রং করিয়েছিল, সামান্য একটু ডিজাইনও বদলে দিয়েছিল যাতে এটা একদম আসল ট্র্যাকের মতো লাগে। এই দুইজন ট্র্যাকটা ব্যাংকের সিকিউরিটি গেটে দাঁড় করালো আর তাদের আইডি ফেডারেল রিজার্ভ ব্যাংকের অফিসারকে দেখালো, যে তখন ডিউটিতে ছিল। আইডিটি একদম আসল মনে হচ্ছিল আর তাদের ফোনেও বলে দেওয়া হয়েছিল যে ট্র্যাক আসতে চলেছে, তাই গার্ডটি বেশি সন্দেহ না করে তাদের ভিতরে ঢুকতে দিল। এই দুজন ট্র্যাকের পেছন থেকে 2টো নোট ভর্তি বক্স বের করলো আর সেগুলোকে নোট গোনার ফ্লোরে নিয়ে গেল।
টাকা গোনার লোকেরা এই বক্সগুলোকে $100 নোট গোনার ঘরে রেখে দিল, আর রে আর অ্যানসন ওয়েটিং রুমে চলে গেল। বস্কো ব্যাংকের নিচে সুড়ঙ্গে ছিল। রে তাকে রেডিওতে জানালো যে ডনি কাউন্টিং রুমে পৌঁছে গেছে। বস্কো পাওয়ার গ্রিডে একটা সুইচ টিপল, যার ফলে পুরো ব্যাংকের ইলেকট্রিসিটি ধীর হয়ে গেল। এতে শুধু ব্যাংকের নোট কাটার মেশিন বন্ধ হলো না, বরং $100 নোট গোনার ঘরের ক্যামেরা আর মোশন সেন্সার বন্ধ হয়ে গেল। একজন পুলিশ গার্ড গোনার লোকেদের বলল যে কিছুক্ষণের জন্য তাদের সিস্টেম বন্ধ করতে হবে আর তাদের একটা ব্রেক নেওয়া উচিত। গোনার লোকগুলো আর পুলিশ যেই কাউন্টিং জায়গা থেকে বাইরে গেল, রে ডনিকে রেডিওতে জানালো যে এবার সে তার কাজ করতে পারে। সেখানে কেউ নেই। টনি একটা বক্সের ভিতরে লুকিয়েছিল, তার চারপাশে $100 মিলিয়ন নোটের বান্ডেল সাজানো ছিল। সে বক্স থেকে বাইরে বের হলো আর কিছু বান্ডেল নিচে পড়ে গেল, যেগুলো সে আবার ভিতরে ঢুকালো। ব্যাংকে কাজ করা একজন মহিলা যে রোজ চাইনিজ খাবার অর্ডার করত, সে রেস্টুরেন্টে ফোন করলো। ফোনটা ম্যাক ধরলো। এই মহিলা অভিযোগ করেছিল যে সে 1 ঘন্টা আগে অর্ডার করেছিল, এখনও কেন আসেনি। ম্যাক চাইনিজ অ্যাকসেন্টে বলল, হ্যাঁ খাবার আসতে চলেছে। ব্যাংকের ভেতরে পুলিশ আর সিকিউরিটি গার্ডরা দেখলো যে ক্যামেরা আর মোশন সেন্সার কাজ করছে না, তাই সে অন্য গার্ডকে বলল যে যত তাড়াতাড়ি সম্ভব সব বক্সগুলো গুনে নিতে হবে, নয়তো কিছু ঝামেলা হতে পারে। সিকিউরিটি গার্ড ক্যাফেটেরিয়ায় গোনার লোকেদের ডাকতে লাগলো। ডনি তখন গোনার ঘরের একটা টেবিলের নিচে লুকিয়েছিল। সে $100 নোটগুলো যেগুলো মেশিনে গিয়ে কাটাচ্ছিল সেগুলোকে কালো জিপার ব্যাগে ভরছিল। এরপর সে সেই ব্যাগগুলো আবর্জনার বালতিতে ফেলে দিল। সিকিউরিটি গার্ড দুজন গোনার লোককে নিয়ে আবার কাউন্টিং রুমে চলে এলো। রে ডনিকে পালানোর সিগন্যাল দিল। সে একটা এয়ার ভেন্টের ঢাকনা সরালো, তার ভিতরে ঢুকলো আর ভেতর থেকে আবার বন্ধ করে দিল। রেডিওতে ডনি রেকে জানালো যে সে ভেন্টের ভিতরে আছে। রে বস্কোকে লাইট চালু রাখার সিগন্যাল দিল। লাইট চালু হতেই সবাই আবার নিজেদের কাজে লেগে পড়লো। ডনি ভেন্ট দিয়ে বাথরুমের ভেন্টিলেটার সাফটা বের করলো। যে খাবারটা সে আগে সেখানে রেখেছিল সেটা তুলে নিল আর বিল্ডিংয়ে ঘোরাফেরার জন্য সেই অ্যাক্সেস কার্ডটা ব্যবহার করলো, যেটা ব্যাংকে কাজ করা লোকটি বারে ফেলে গিয়েছিল। সেই মহিলাকে ডনি খাবার ডেলিভারি করলো আর তারপর বিল্ডিং থেকে বেরিয়ে গেল। অন্যদিকে ডনির কিছু বন্ধু ব্যাংক থেকে আবর্জনা তোলার কাজ করছিল। তাদের দুজনকে একই কোম্পানি নামে দুটো আলাদা ট্র্যাকে পাঠানো হয়েছিল। এই সব কিছু প্ল্যান করা হয়েছিল। তারা দুজন একটা চৌরাস্তায় দাঁড়ালো আর মাথা নাড়ে ইশারা করলো। ব্যাংকের বেসমেন্টে অ্যালেক্সি তার গাড়ি থেকে আবর্জনা তুললো। অন্যদিকে রে আর অ্যানসন তাদের সিকিউরিটি ট্র্যাক নিয়ে ব্যাংক থেকে বাইরে চলে এলো। বস্কো আবর্জনা নিয়ে যাওয়া ট্রাকের পিছু করছিল আর সে রেকে তার লোকেশন জানালো। খুব তাড়াতাড়ি রে আবর্জনা নিয়ে যাওয়ার ট্র্যাকটার কাছে পৌঁছালো আর তাকে সামনে থেকে থামালো, আর বস্কো এই ট্র্যাকটাকে পিছন থেকে থামালো। বস্কো ড্রাইভারের দিকে দৌড়ে গেল আর তার হাতে বন্দুক দিয়ে বাইরে আসতে বলল। বস্কো ট্র্যাকে বসে সেটা নিয়ে গেল আর বাকি গ্যাং তার পিছু করতে লাগলো। ওদিকে নাকি পুরো শহরে রে আর তার গ্যাংকে খুঁজছিল। তখনই তার ডান দিকে রাস্তায় চোখ পড়লো আর সে গাড়ি থামলো। ম্যাক দূর থেকে দেখলো যে পুলিশরা ডনিকে তার ট্র্যাকে বসিয়ে নিয়েছে। নিক আর তার সঙ্গীরা ডনিকে মারতে মারতে জিজ্ঞাসা করলো যে রে আর বাকি সবাই কোথায়। ডনি হার মেনে অবশেষে তাদের লোকেশনটা বলে দিল। রে আর তার গ্যাং যখন ডাম সাইডে ছিল, ম্যাক রেকে ফোন করলো যে ডনি ধরা পড়েছে, এখন কি করবে। কিন্তু রে কোনো উত্তর দিল না আর ফোন কেটে দিল। সে অ্যানসনকে বলল যে ডনি আর ম্যাক ধরা পড়েছে, আর তারপর তারা দুজন গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। নিক রের গাড়ির একটা ঝলক দেখতে পেল। এরপর সে তার পিছু করতে করতে ট্রাফিকে ভরা একটা হাইওয়েতে উঠে পড়লো। সে রেডিওতে ডিটেকটিভ মার্ফ আর বারাচোকে লোকেশন জানালো। রে আয়নায় দেখলো যে 20টা গাড়ির পিছনে নিকের গাড়ি আছে। গাছ ডনিকে গাড়ির সাথে হাত কড়া লাগিয়ে দিল আর তারপর নিক আর টনির সাথে চলে গেল। মার্ফ আর বারাচোও সেখানে পৌঁছে গেল। রে, আনসন আর বস্কো তাদের ট্র্যাক থেকে বের হতে লাগলো। যেই পুলিশেরা তাদের কাছে আসছিল, রে গুলি চালানো শুরু করে দিল, যার মধ্যে একজন পুলিশ গুলিবিদ্ধ হলো আর ঘটনাস্থলে মারা গেল। এবার পুলিশরাও পাল্টা গুলি চালানো শুরু করলো। হঠাৎ করে সব চুপ হয়ে গেল আর গুলির বর্ষণ শুরু হলো। দুই দিক থেকে গুলি গাড়ির ভিতরে যাচ্ছিল। বস্কোর গলায় গুলি লাগলো, যার পর রে সেই পুলিশের হাঁটুতে গুলি করলো। রে আর অনসন রাস্তায় দৌড়াতে লাগলো আর নিক তাদের পিছনে ছিল। নিকের সঙ্গে থাকা একজন পুলিশ খুব ভালো নিশানা করে অ্যানসনকে মেরে ফেললো। রে দৌড়াতে দৌড়াতে এবার একটা গলির ভিতরে ঢুকে গেল আর নিক তার ঠিক পিছনে ছিল। নিক রেকে গুলি করলো, যার ফলে সে খুব বাজেভাবে আহত হলো। রে কোনোভাবে তার বন্দুক রিলোড করার চেষ্টা করছিল। অনেক কষ্টে সে বন্দুকটা রিলোড করলো আর কোনোভাবে তার পায়ে ভর করে দাঁড়ালো। সে নিকের দিকে গুলি চালাতে চালাতে এগিয়ে গেল। নিক তার বন্দুক রিলোড করলো আর রের বুকে গুলি চালিয়ে দিল। রে নিচে পড়ে গেল আর কোনো মতে হামাগুড়ি দিয়ে একটা গাড়ির পিছনে লুকালো আর তার জ্যাকেট থেকে গুলিতে ভরা একটা ম্যাগাজিন বের করলো। তার গুলি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তাও সে পায়ে ভর দিয়ে দাঁড়ালো আর তার খালি বন্দুক নিকের দিকে তাক করলো। নিক না চাইতেও নিজেকে বাঁচানোর জন্য রেকে গুলি করলো। সে তো জানতো না যে রের কাছে গুলি নেই। যখন নিক আবার গাড়ির কাছে গেল, তখন ডনি সেখান থেকে পালিয়ে গেছে। নিক আর গাস রের গাড়ি থেকে কালো ব্যাগগুলো বের করলো আর দেখলো যে সেগুলোর ভিতরে তো নোটের টুকরো, পুরো নোট নয়। নিক সেই বারে গেল যেখানে ডনি কাজ করতো আর তার ঠিকানা জিজ্ঞাসা করলো। মালিক বলল যে ডনি তো 2 দিন আগে চাকরি ছেড়ে গেছে।
সে বারে বসেছিল, তখনই সেখানে ব্যাংকের 2জন কর্মচারী এলো, যাদের গলায় ব্যাংকের অ্যাক্সেস কার্ড ছিল। সে দেওয়ালে লাগানো ফুটবল টিমের ছবিটা ভালোভাবে দেখলো, যেখানে ডনি তার কিছু বন্ধুর সাথে বসেছিল। নিক যেই বার থেকে বাইরে বের হলো, তখন তার ব্যাংকটা চোখে পড়লো। সে বুঝে গেল যে এই পুরো গেমটার মাস্টারমাইন্ড শুধু ডনি ছিল। শেষে আমরা দেখলাম যে ডনি লন্ডনের একটি বারে বারটেন্ডার কাজ করছে। তার সেই বন্ধুরা, যারা আবর্জনার লোক সেজে পুরো গেম ঘুরিয়ে দিয়েছিল, তারাও তার সাথেই বসেছিল। ডনি আগে থেকেই রে আর তার গ্যাংকে ধোকা দেওয়ার প্ল্যান করে রেখেছিল। এই কারণেই তার বন্ধুরা দুটো একদম একই রকম দেখতে আবর্জনা ট্র্যাক চালাচ্ছিল। একটাতে ছিল কাটা নোটের টুকরো, আর অন্যটাতে আসল $100 নোট, মানে $30 মিলিয়ন। জানা গেল যে ডনি ব্যাগ থেকে টাকা বের করে টায়ারের ভিতরে ভরে পানামায় পাঠিয়ে দিয়েছিল, আর এখন সে লন্ডনে অন্য একটা চুরির প্ল্যান করছিল।